প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা। স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের আহ্বান শিক্ষামন্ত্রীর, নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নির্দেশনা। প্রতিবছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান। বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। ছোটখাটো কিছু সমস্যার কথা বললেও বড় কোনো অভিযোগ নেই নগরবাসীর। এবং মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা অলংকরণের কাজ। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট মহিলা কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক। গতকাল বিকেলে এমসি কলেজ ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুলকে আটক করেছে পুলিশ। ইকরামুল কবিরের পাঠানো তথ্য ও নওশাদ আহমেদ চৌধুরীর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সিলেট এমসি কলেজে স্নাতক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস। এ সময় তাকে কুপিয়ে জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। পরে মেয়েটিকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা থেকে হল থেকে বাড়ির উপরে 5টার সময় বারোই যাওয়ার সময় এই কুচক্রম হলি ওরা আমার বাতিজিকে বেপরোয়াভাবে কুপাইছে। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি ওইটাই চাই যে জীবনে যেন আর কোনোদিন এইরকম কোনো মেয়ে এই ধরনের দুষ্ট ছেলের হাতে কোনোদিন যেন হয়রানি না হয়। অত্যন্ত নাজুক জায়গা, বিশেষ করে বেজাল গ্যাংলিয়ার মতো কিছু জায়গা আছে যে জায়গায় খুব কঠিনভাবে রক্তক্ষরণ হয়েছে। কাজে এই পেশেন্টের অবস্থা সম্পর্কে খুব বেশি কিছু এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না। এদিকে কুপিয়ে জখম করে পালানোর সময় বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন স্থানীয়রা। পরে তাকেও পুলিশি প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যে ছোড়াতে কুপাইছে ছোড়াটা তাকে ধরতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা মেডিকেল ট্রিটমেন্টে রেখেছি। আর বাই দিস টাইম ভিকটিমকে গুরুতর অবস্থায় আপনাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সময় সংবাদ, সিলেট। দর্শক, এই মুহূর্তে স্কয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, এই মুহূর্তে সিলেটের ছাত্রী খাদিজা আক্তারের অবস্থা আসলে অত্যন্ত আশঙ্কাজনক। এই মুহূর্তে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে সেটি হলো যে কিছুক্ষণ আগে তার সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানের পরীক্ষার ফলাফল ভালো না হওয়ার কারণে তার পরিবারের কাছে সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে। তো পরিবার আধা ঘন্টা সময় নিয়েছে সিদ্ধান্ত জানানোর জন্য। তো তার পরিবারের একজন সদস্য আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। তার কাছ থেকে এখন জেনে নেব আসলে তাদের পরিবারের সিদ্ধান্তের বিষয়ে কি আলোচনা হয়েছে। জি, আপনি আমাকে একটু বলেন যে সর্বশেষ কি বিষয় নিয়েছেন? সর্বশেষ সিটি স্ক্যান করা হয়েছে, ওইটার রিপোর্ট ভালো আসে নাই, সেজন্য ওরা লাইফ সাপোর্টে রাখছে। ডাক্তাররা বলছিল অপারেশন করানোর জন্য। খাদিজা আক্তারের বাবা প্রবাসে থাকার কারণে ওনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা সবাই আছি। উনি যে সিদ্ধান্ত দিবেন ওনার ফ্যামিলির সাথে মিলেমিশে ওইটার উপর আমরা ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। তো আর কি কতক্ষণ সময় আপনাদের লাগতে পারে সিদ্ধান্ত জানানোর জন্য? আমরা শুধু ফোনের অপেক্ষায় আছি, কতক্ষণ লাগতে পারে ওইটা আমরা বলতে পারতেছি না। আমরা আগে বলছিলাম 40 মিনিট, অলরেডি 40 মিনিট পার হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই শুধু বাইরের ফোনটা চলে আসলেই ওর বাবা যদি বলে দেয় তাহলে আমরা সাথে সাথে আমাদের সিদ্ধান্তটা বলে দিব। আচ্ছা, মামলার ব্যাপারে আপনাদের সর্বশেষ অবস্থানটা কি, বা মামলা কি এখনো করা হয়েছে? আমাদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি, কিন্তু মামলার প্রসেসিং চলতেছে। ওই দিকটার একটা সিদ্ধান্ত জেনে তারপর আমরা মামলার প্রসেসিংটা করব।
তো মুনিয়াত, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখন এখানে সবাই আসলে পরিবারের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। পরিবার সিদ্ধান্তের পরেই আসলে বোঝা যাবে যে কি অবস্থা দাঁড়ায় এবং আসলে ডাক্তারের কি সিদ্ধান্ত নেয়। তো মুনিয়াত, এই ছিল এখানে আসলে আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, স্কয়ার হাসপাতালের সামনে থেকে গুরুতর আহত সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। এদিকে সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখমের প্রতিবাদে এমসি কলেজে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ মুনিয়াত, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গতকাল সিলেটের এই এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর হাতে যে মহিলা কলেজের একটি শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে বের হওয়ার পর তার উপর যে আক্রমণ করেছিল, তার পরিচয় হচ্ছে সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক। তো কিন্তু এখানে এই ঘটনার পরে আজ সকাল থেকে সিলেটের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বিক্ষোভ হচ্ছে এবং তারা এই অপরাধীর শাস্তি দাবি করছে এবং এই বিক্ষোভে আমরা ছাত্রলীগকেও আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছে তার পরিচয় আসলে সে ছাত্রলীগ নয়, সে একজন ব্যক্তি অপরাধ করেছে এবং তারা সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন। তো কিছুক্ষণ আগে আসলে এমসি কলেজে এই গেটের সামনে তারা সিলেট তামাবিল সড়ক অবরোধ করেছিল, কিন্তু কলেজের প্রিন্সিপাল এসে তাদেরকে কলেজের ভিতরে নিয়ে এসেছেন এবং যে কারণে এখন এই রাস্তার যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এবং এর আগে সিলেট মহিলা কলেজেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছে এবং তারা আসলে তাদের বিক্ষোভের পাশাপাশি একটি প্রার্থনা করছে যে এই মেয়েটি যাতে আবারও তার এই সবুজ ক্যাম্পাসে ফিরে আসতে পারে, সেই প্রার্থনা সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা একটি ধিক্কার দিচ্ছে যে এই ঘটনাটি ঘটেছে তার যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং রাজনৈতিক পরিচয়ের কারণে সে আইনের ফাঁক দিয়ে যাতে বেরিয়ে না আসতে পারে সেই দাবিও তারা করছেন। এবং আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, পুলিশ বলেছে আসলে তাদের কোনো ধরনের চাপ তাদের মধ্যে নেই এবং আসলে এই লোকটি যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেই ব্যবস্থা তারা করবেন। কিন্তু কোনো মামলা হয়নি এখনো পর্যন্ত, এমনটি আমাকে শাহপরান থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন এবং মামলা হওয়ার পরে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটি আসলে তারা বলেছেন। তো আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সিলেট সরকারি মহিলা কলেজের প্রিন্সিপালের সাথে, তিনি আসলে মর্মাহত এবং তার গোটা কলেজই আসলে এই ঘটনার পর শোক নেমে এসেছে। ক্লাস শুরুর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ঢাকা কলেজে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ক্লাস শুরু কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সুশৃঙ্খল সারিতে এক সুরে জাতীয় সঙ্গীত গাইছেন শতাধিক শিক্ষার্থী। সেই সুরে কণ্ঠ মেলাচ্ছেন মন্ত্রী, আর তালে তালে উঠছে জাতীয় পতাকা। মঙ্গলবার সকালে এভাবেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ক্লাস শুরু হলো রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে। স্কুলগুলোতে নিয়মিতই এমন দৃশ্য দেখা গেলেও কলেজে দেখা যায় কালে ভাদ্রে। তাই সবাইকে উদ্বুদ্ধ করতে বেশ ঘটা করেই এমন আয়োজন করলো প্রতিষ্ঠানটি। জানানো হলো এখন থেকে নিয়মিতভাবেই চলবে এ কার্যক্রম। জাতীয় সঙ্গীত যদি সবাই মনে ধারণ করে তাহলে আমাদের দেশটি আগের মতো সুন্দর দেশে রূপান্তরিত হবে, পৃথিবীর মধ্যে সেরা দেশ তৈরি হবে। এরকম আনুষ্ঠানিকতা না করে আমরা ক্লাসে দিয়ে দেবো, জাস্ট 8টা বাজবে, 8টার সময় জাতীয় সঙ্গীত বাজবে, ছেলেরা ওই ক্লাসেই জাতীয় সঙ্গীতটা গাবে। ঢাকা কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও প্রতিদিন জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। কলেজ পর্যায়ে যেহেতু ভিন্ন ভিন্ন সময় ক্লাস শুরু হয় বা ইউনিভার্সিটি ভিন্ন ভিন্ন সময় হয়, ভিন্ন ভিন্ন ক্লাস থাকে, যার ফলে এই জিনিসটা অভ্যাস করা যায়নি। তো ঢাকা কলেজ সেই উদ্যোগ নিয়েছেন, সেটা এখন নিয়মিত হবে। যাদের ক্লাস হবে তারাই করবেন, এটা অনুসরণ করে অন্যান্য কলেজ আস্তে আস্তে শুরু করবে এবং আমরা আশা করি যে এটা চলতে থাকবে। এছাড়া ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে আমরা তাদের সাথে কথা বলতেছি, তাদের এইসব নিয়মে চলবে না, তাদের নিয়ম পরিবর্তন করতে হবে। আমরা একটা এগ্রিমেন্টে আসার চেষ্টা করতেছি যাতে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় মূল্যবোধ সেগুলো রক্ষা করে এখানে পড়তে হবে, বাংলা পড়াতে হবে, ইতিহাস ঐতিহ্য পড়াতে হবে, সেগুলো নিয়ে আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরো থাকছে, চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আমনের বাম্পার ফলন, আগাম ধান কেটে শীতকালীন শাকসবজি লাগানোর পরামর্শ কৃষি বিভাগের। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। প্রতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, তবে শিক্ষার মান না বাড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, ট্রাস্টি বোর্ড সহ নানা বিষয় নিয়ে বাড়ছে সমালোচনা। সংকট সমাধানে ছাত্র সংসদ প্রচলনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টির পাশাপাশি বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। মুজাহিদ শুভর রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষক ও শিক্ষার মান, ট্রাস্টি বোর্ড সহ নানা বিষয় উঠে আসতে থাকে আলোচনায়। নানা বাস্তবতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপ বাড়লেও বাড়েনি মান। বেপরোয়া ছাত্র রাজনীতির ছোবল থেকে মুক্ত থাকলেও নানা ধরনের অসামাজিক ও দেশবিরোধী কাজের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড এখন প্রশ্নের মুখে বলে শিক্ষাবিদদের পর্যবেক্ষণ। জবাবদিহিতা বাড়ানোর ক্ষেত্রে শিগগিরই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে ইউজিসি। তিনি ফিরে এসে একটা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টে যদি এমন কিছু থাকে যে বোর্ড কিছু অনিয়মিত কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আইনের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তার রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আগামী সেমিস্টার থেকে সকল বিশ্ববিদ্যালয়ে দুটো বিষয় আবশ্যকীয়ভাবে পড়তে হবে। একটি হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দ্বিতীয়টি হচ্ছে বাংলা ভাষা। ছাত্র সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে শুদ্ধ রাজনীতি, যোগ্য নেতৃত্ব ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানাচ্ছেন শিক্ষাবিদরা। তবে সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বাণিজ্যিক মানসিকতা পরিহারেরও জোর তাগিদ জানাচ্ছেন তারা। ইতিহাসের পাঠ, সাহিত্যের পাঠ, দর্শনের পাঠ এইগুলো দেওয়া উচিত এবং অনেকটা বাধ্যতামূলকভাবেই দেওয়া উচিত। বিশেষ করে ইতিহাসটা খুব জরুরি এবং ইতিহাস দায়সারা গোছের পড়ালে হবে না, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ালে হবে না। বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ চাইব, একটা ক্ষেত্র চাইব যেখানে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে এবং আমরা সাংস্কৃতিক জীবন চাই। ঢালাওভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দোষারোপের পরিবর্তে শিক্ষক, অভিভাবক ও সরকারকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিষ্ঠান প্রধানরা। ছেলেমেয়েরা আপনার ফ্যামিলি হলে ফ্যামিলিতে দেখা, সামাজিকভাবে সমাজে দেখা, ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটিতে দেখা, আমাদেরকে আরো অনেক বেশি ওয়াচফুল থাকতে হবে। কেবল প্রায়োগিক ও ব্যবহারিক বিদ্যায় সীমাবদ্ধ না থেকে মানবিক শিক্ষার মাধ্যমে শিক্ষাকে পূর্ণাঙ্গ ও সময়োপযোগী করার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ডের নাগরিকদের দেয়া হচ্ছে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড। সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দক্ষিণ সিটির 19, 20 ও 21 নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে কার্ড বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। কার্ডের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় নাগরিকদের। অপেক্ষার পর প্রথমবারের মতো এ ধরনের কার্ড পেয়ে আনন্দের কমতি ছিল না তাদের। 10 অক্টোবর পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে এই 3 ওয়ার্ডের ভোটাররা কার্ড সংগ্রহ করতে পারবেন। এছাড়া আজ উত্তর সিটির 1 নম্বর ওয়ার্ডের ভোটারদেরও দেয়া হচ্ছে এই কার্ড। পর্যায়ক্রমে পুরো রাজধানীর ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্মার্ট কার্ড পেয়ে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এটা আসলে সরকার একটা ভালো উদ্যোগ। বাইরের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের কার্ডগুলো হচ্ছে। আগেরটা তো দেখে মনেই হয় না, ওটা তো আপনি আমি চাইলেই ওরকম বানাতে পারতাম। পুরো প্রসেসটাকে আরেকটু হয়তো ডিজিটালাইজেশনের আওতায় আনা যেত, আরেকটু অনলাইন বেসিস আরেকটু করলে হয়তো মানুষের মানে ওয়ার্কিং ডেতে অফিস ফেলে বা কাজ ফেলে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যারা মেহেদি ইউজ করেন শৌখিনভাবে, তারা মেহেদি দিয়ে আসলে সেটা কিন্তু আমাদের মেশিন ডিটেক্ট করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে অবশ্যই বাসা থেকে আসার সময় ডিটারজেন্ট পাউডার হাতে নিয়ে নাড়াচাড়া করার পর যদি আমরা ধুয়ে ফেলি, এইটা পরবর্তীতে আঙ্গুলে ছাপ পাওয়ার জন্য একটা বড় ভূমিকা পালন করে। সময় সংবাদে আরো থাকছে,
বাঁধ রক্ষা, রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জুট জিওটেক্স ব্যবহারের উদ্যোগ মন্ত্রণালয়। অর্থনীতি রাখবে বিশাল অবদান, আশাবাদ বিশেষজ্ঞদের। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজশাহীতে দিনরাত দেবী দুর্গার প্রতিমাতে রং তুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। রাজশাহীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেল এমনই চিত্র। আব্দুস সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। দোরগোড়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর বিভিন্ন মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী সহ নানা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি দিয়ে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পালবাড়িগুলো। হাতে সময় কম, তাই দিনরাত ক্লান্তিহীনভাবে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রতিমাগুলো। একটা নৌকার পর আছে, বোর্ডের পর আছে, এক একজন এক এক টেক্সচারের পর বানানো হচ্ছে নতুন নতুন আইটেম করে। ঘষা মাজার কাজ এখন প্রায় শেষের ভিতর, এখন রঙের কাজ চলছে। পঞ্চমী ষষ্ঠীর মধ্যে আমাদের যা প্রতিমা আছে এখান থেকে সব মণ্ডপে পৌঁছে যাবে। এদিকে পূজা উদযাপন কমিটি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে নানা পরিকল্পনার কথা জানায়। আমরা এই অশুভ শক্তিকে নাশ করার জন্য, দেশের মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। প্রত্যেকটা পুজো মণ্ডপেরই স্বেচ্ছাসেবক আছেন, তারা এই বিষয়গুলো দেখছেন এবং যদি কোনো সমস্যা হয় সেই বিষয়টি আমাদেরকে অবহিত করছেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা অংশগ্রহণ করি। এবারও আমরা সেই প্রত্যাশাই করছি। অবশ্য মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এ কর্মকর্তা জানালেন, দুর্গাপূজাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। প্রতিটি মণ্ডপে আমরা চেষ্টা করব সিভিল ড্রেসে পুলিশকে রাখার জন্য চেষ্টা করব এবং কয়েকটি মণ্ডপকে ঘিরে একটা করে পেট্রোল, মোবাইল পেট্রোল রাখা, যাতে কোথাও কিছু সমস্যা হলে তারা সেখানে অ্যাটেন্ড করতে পারে। জেলা ও মহানগর মিলিয়ে প্রায় 450 মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অনৈতিক কাজে জড়িত কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তের সংস্কৃতি চালু করলে সরকারি অফিসগুলোতে কাজের গতি বাড়বে। সেই সঙ্গে নিষ্ঠাবান কর্মীদের পুরস্কারের ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উচ্চতর আদালতে কাস্টমস সংক্রান্ত মামলা নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন। সকালে কাকরাইলে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটা শুধু এই ইন্ডিয়ারে না, ইভেন কি দুর্নীতি দমন কমিশনের মতো জায়গাতেও যারা নাকি তদন্তকারী কর্মকর্তা, তার অনেক ক্ষেত্রে দেখা গেছে সে মামলাটা যাতে সাকসেস হয় সেই চেষ্টা না করে মামলাটা যাতে ফেল করে সেই চেষ্টা করে। সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীদের ভিতরে একটা ইনসেন্টিভের সিস্টেম রাখা উচিত। আপনাদের এখানে যে সমস্ত অফিসাররা ভীষণ রকম কাজ করেন, তাদের ইন্টিগ্রিটি, অনেস্টি, আনকোয়েশ্চনেবল, ডেফিনেটলি দে ডিজার্ভ সাম মনিটারি ইনসেন্টিভ। পাহাড় ধস, নদীর বাঁধ রক্ষা, রাস্তাঘাট নির্মাণে জুট জিওটেক্স ব্যবহার করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে চুক্তি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এই উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, পাটজাত বিভিন্ন পণ্যের মধ্যে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখবে এই পণ্য। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর নতুনভাবে কয়েক হাজার কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার, নদীর পার ও বাঁধ নির্মাণ করতে হয় সংশ্লিষ্ট বিভাগগুলোকে। এসব কাজে দেশে তৈরি জুট জিওটেক্স এর পরিবর্তে ব্যবহার করা হয় সিনথেটিক জিওটেক্স। এতে মাটি ও পরিবেশ হুমকির মুখে পড়ার পাশাপাশি ব্যয় হয় অতিরিক্ত অর্থ। তবে সম্প্রতি জুট জিওটেক্স এর মান যাচাইয়ে বিএসটিআই কর্তৃক সার্টিফিকেট পাওয়ায় এই পণ্য ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নদী ভাঙন রোধ, পাহাড় ধস রোধ করার জন্য যে মানের লাগে সেটা অলরেডি আমরা মান নিয়ন্ত্রণে আমরা উত্তীর্ণ হয়ে গেছি এবং ইতিমধ্যেই আমাদের পানি উন্নয়ন বোর্ড তাদের রেড শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুয়েটের জরিপ অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 2.5 কোটি স্কয়ার মিটার জুট জিওটেক্স প্রয়োজন। আগামী 5 বছরে এর চাহিদা দ্বিগুণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলজিডি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারা যেহেতু জুট জিওটেক্সটাইলকে এখন শিডিউলভুক্ত করেছে, কাজে এটির ব্যবহার ভবিষ্যতে লোকালি আরও বাড়বে। যে 2.5 কোটি স্কয়ার মিটারের মার্কেট বর্তমানে রয়েছে, এটি 5 কোটি স্কয়ার মিটার হয়ে যেতে 5 বছরের বেশি সময় লাগবে বলে আমাদের মনে হয় না। জুটের যে ডাইভার্সিফিকেশন হয়েছে, প্রায় 131টি আইটেম আছে, তার মধ্যে এটি সর্বকনিষ্ঠ, কিন্তু এটি সর্ববলিষ্ঠ।
পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা ভালো রাখতে সংশ্লিষ্ট কাজে বাড়াতে হবে এর ব্যবহার, যা সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সম্ভব। রাজধানীর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে এই হাতির ঝিল, আর নান্দনিক এই ঝিলের পাড়গুলো তৈরি করা হয়েছে দেশীয় জুট জিওটেক্সের মাধ্যমে। ফলে প্রতি বছর রাস্তাঘাট এবং নদীর পাড় সহ এমন স্থাপনা নির্মাণে জুট জিওটেক্স ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে শুরু হয়েছে আগাম ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবহাওয়া অনুকূলে থাকা এবং বীজ ও সারের সংকট না হওয়ায় ভালো ফলন হয়েছে বলে জানান কৃষকরা। ধানের দামও ভালো পাওয়ায় খুশি তারা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আগাম ধান কেটে জমিতে শীতকালীন শাকসবজি লাগালে লাভবান হবেন কৃষক। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর অঞ্চলের বিস্তীর্ণ জমির যেদিকেই চোখ যায় শুধুই সবুজাব ধান আর ধান, আর এরই মাঝে পাকতে শুরু করেছে আগাম জাতের বিনা স্বাদ সহ 6 জাতের ধান। তাই কাটা মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি এবং পোকামাকড়ের উপদ্রব ও বীজ সার সংকট না থাকায় ফলন হয়েছে অনেক ভালো। আগুর ধান যে বিনা 7 ধান আমরা আবাদ করতেছি, তো আল্লাহর রহম এখন বর্তমান খুবই ভালোই হয়েছে। সময় মতো আকাশের বৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহর রহমতে ধানটা ভালো হয়েছে। ওষুধপাতি লাগে নাই, ধানটা আগরে 3 মাসের মধ্যে হয়ে গেছে। ধানের মূল্যও ভালো পাচ্ছি, 500 টাকা রেট দিয়েছে। তারপরে খ্যার বিক্রি করেছিল 200 টাকা সহ। আমাদের এলাকায় অভাবী এলাকা, এখন আল্লাহ দিলে কোনো অভাব নাই। কৃষকরা বলছেন, আগাম জাতের এই ধান 90 দিনের মধ্যে ঘরে তোলা যায়। পরে এই জমিতে আগাম আলু সহ লাগাবেন শীতকালীন শাকসবজি। আগুর ধান তোলার পরে আমরা আলু গাড়ি দেবো। এটা তোলার পরে আমি আলু আবাদ করব। আলু আবাদ করার পরে এটা তোলার পরে আমি আবার কুশের লাগাবো। কৃষি বিভাগও বলছে, পরিমিত বৃষ্টিপাত এবং অন্য কোনো সমস্যা না থাকায় এবার ফলন অনেক ভালো হয়েছে। বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ায় মাঠে কৃষকরা উৎসাহ নিয়ে চাষ করছেন এবং সেই সাথে রোগ বা পোকামাকড়ের কোনো সমস্যা নেই। এখানে প্রায় লক্ষ্যমাত্রার চেয়েও 12% জমিতে বেশি আবাদ হয়েছে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,21,574 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 5,85,613 হেক্টরে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস। তবে পরিস্থিতি বিবেচনা করে তার সফরের সময়সূচি পরে জানানো হবে। সোমবার আজারবাইজান থেকে ভ্যাটিকানে ফেরার পথে 2017 সালের বিদেশ ভ্রমণের পরিকল্পনা প্রকাশ করেন রোমান ক্যাথলিক চার্চের এই প্রধান। আগামী বছর মে মাসে পর্তুগাল সফরের কথা জানান পোপ ফ্রান্সিস। একই সঙ্গে বাংলাদেশ ও ভারত সফরের বিষয়টিও প্রায় নিশ্চিত বলে উল্লেখ করেন তিনি। এছাড়া পোপ জানান, পর্তুগাল ও আফ্রিকার কয়েকটি দেশ ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে তার। 2013 সালে দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে 16টি দেশ ভ্রমণ করেছেন পোপ ফ্রান্সিস। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে আইএসকে সহযোগিতা ও মার্কিন সেনাবাহিনীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ এনেছেন আদালত। সরকার পক্ষের আইনজীবীদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, 24 বছর বয়সী নীলাশ মোহাম্মদ নামের ওই বাংলাদেশি স্বপ্রণোদিত হয়ে আইএসের সঙ্গে যোগাযোগ করে। তিনি 2 দশক ধরে মেরিল্যান্ডে বসবাস করলেও 2015 সাল থেকে সামাজিক মাধ্যমে আইএসের সঙ্গে তার যোগাযোগ ছিল। এমনকি নীলাশ ইরাকে আইএস সদস্যদের $80,000 অর্থ সহায়তা দিয়েছেন বলেও দাবি মার্কিন গোয়েন্দাদের। সম্প্রতি এফবিআই সূত্র পরিচয় গোপন করে নীলাশের সঙ্গে এক হয়ে গোলাবারুদ ক্রয় করে। পরে এফবিআই এজেন্ট নীলাশকে গ্রেফতার করে। আইএসের নির্দেশনা অনুসারে মার্কিন সেনা সদস্যদের ওপর হামলার জন্যই তিনি অস্ত্র সংগ্রহ করেন বলে জানায় কর্তৃপক্ষ। সিরিয়ার সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে চলমান দ্বিপক্ষীয় যোগাযোগ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র জশ আর্নেস্ট সোমবার এক সংবাদ সম্মেলনে জানান,
সিরিয়া বিষয়ক রাশিয়ার সঙ্গে আলোচনায় আর কিছু অবশিষ্ট নেই। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ তত্ত্বাবধানে গঠিত সিরিয়া যুদ্ধ বিষয়ক কর্মপরিকল্পনা কমিটি থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি। সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা অব্যাহত থাকায় ঘোষণা দেন জশ আর্নেস্ট। এদিকে এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত বাড়তি প্লুটোনিয়াম ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খেলার খবর। 7 অক্টোবর প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ফতুল্লায় ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নাসির সুলতান। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নাসির। মুনিয়াত, আপনি জানেন যে আজকে ইংল্যান্ড সিরিজের আগে যে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ, সেখানে কিন্তু ইংল্যান্ড খেলছে। এখন বিসিবি একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং আমি বলবো যে এই পর্যন্ত প্রায় 30 ওভারের খেলা 29 ওভারের খেলা চলছে। তো 29 ওভারের খেলার মধ্যে বাংলাদেশ কিন্তু যথেষ্ট প্রাধান্য বিস্তার করে খেলছে ব্যাটিংয়ে। আর সেক্ষেত্রে যদি ইমরুল কায়েসের ইনিংসটার কথা বলতেই হয়, ইমরুল কায়েস অনবদ্য একটি সেঞ্চুরি আমরা তার দেখলাম। তো একটি কথা ছিল যে আফগানিস্তান সিরিজে কিন্তু আমরা দেখতে পেরেছি মাত্রই একটি আউট হয়ে গেল ইমরুল কায়েস, কিন্তু আসলে 115 রানে 121 রানে আউট হয়ে গেলেন মাত্রই। তো এর আগে যে তার ইনিংসটার কথা যদি একটু বর্ণনা করি, যে আফগানিস্তান সিরিজে এমন একটা কথা ছিল যে তামিমের সঙ্গী হিসাবে আসলে তেমন কোনো ওপেনারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে সৌম্য এবং ইমরুলকে দিয়ে আজকে এই প্রস্তুতি ম্যাচটা খেলানো হয়েছে। তো সৌম্য কিন্তু সেক্ষেত্রে বলতে হবে ব্যর্থ, মাত্র 7 রান করে আউট হয়ে গেছেন। তারপর ইমরুল কায়েস যে ইনিংসটি খেললেন তার সত্যিই প্রশংসার যোগ্য এবং একাদশে তাকে অবধারিতভাবে ফেরানো হোক, এই সেঞ্চুরির মাধ্যমেই কিন্তু সেই জিনিসটা তিনি প্রকাশ করলেন। এরপরে আরও দু একটি ইনিংসের কথা যদি বলি, যে নাজমুল হোসেন শান্ত কয়েকদিন আগেই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খেলেছেন বাংলাদেশের হয়ে, কিছুদিন আগেই আন্ডার-19 পর্ব শেষ করেছেন, সেই নাজমুল হোসেন শান্তও কিন্তু 36 রানের একটি ইনিংস খেলেছেন। মাঝখানে এসে তিনি ইমরুল কায়েসকে যথেষ্ট সঙ্গ দিয়েছেন, যার ফলে কিন্তু তারা একটা 85 রানের পার্টনারশিপ করে এবং এখন যে অবস্থা ম্যাচের 29তম ওভার চলছে, রান হচ্ছে 191, সেক্ষেত্রে ইমরুল খেলছেন। আরেকটি কথা যেটা জানিয়ে যেতে চাই, যে যেই 14 জনের যেই স্কোয়াড বিসিবি একাদশের ঘোষিত হয়েছিল, সেখানে কিন্তু মুশফিকুর রহিমের নাম ছিল না। তো মুশফিকুর রহিম আজকে খেলছেন। হতে পারে যে আফগানিস্তান সিরিজে তিনি রান খরাচ্ছিলেন, অনেকদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায়, তো সেক্ষেত্রে তিনিও হয়তো বা খেলতে চেয়েছেন, বা টিম ম্যানেজমেন্টও হয়তো তার জড়তা কাটাতে আজকের এই ম্যাচ খেলার জন্য তাকে অনুমতি দিয়েছে। তো মুশফিকও কিন্তু যথেষ্ট রোটেট করে খেলছে। তো এখন মুশফিকের রান হচ্ছে 20 রান, আর নাসির হোসেন মাত্রই ব্যাটিংয়ে নেমেছেন। সেক্ষেত্রে ইংল্যান্ডের কথা যদি আমি একটু বলতে চাই, যে ইংল্যান্ড কিন্তু বোলিংয়ে যে অবস্থা দেখছি 191টা রান হয়ে গেছে, এখানে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে বলা যায় যে এই কন্ডিশনে মানিয়ে নেওয়াটা ইংল্যান্ডের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার। মুনিয়াত, এই ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, ফতুল্লা থেকে ইংল্যান্ড বিসিবি একাদশ খেলার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাসির সুলতান। আর এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরেকবার। সিলেটের ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের আহ্বান শিক্ষামন্ত্রীর, নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নির্দেশনা। প্রতিবছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। ছোটখাটো কিছু সমস্যার কথা বললেও বড় কোনো অভিযোগ নেই নগরবাসীর। এবং মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা অলংকরণের কাজ। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পূজা উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে। সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।